ঈদ মোবারক। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের বিশেষ তৃতীয় মাত্রার ধরন ধারণ সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে যে আমরা চাই যে আমাদের যারা দেশটাকে নেতৃত্ব দিয়েছেন বা সামনে দেবেন, তাদেরকে জনসম্মুখে তাদের ব্যক্তিগত জীবন, তাদের পরিবার সহ হাজির করা। এবং এর কারণটাও আমি বহুবার বলেছি যে একজন ব্যক্তির জীবনে, একজন রাজনীতিবিদের জীবনে তার পরিবারের প্রভাব আছে এবং তার প্রভাব তার পরিবারের উপর আছে। এবং যে কারণে দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন নির্বাচন হয়, নির্বাচনের প্রার্থীরা তাদের স্পাউসদের সহ, অর্থাৎ প্রার্থী যদি নারী হন তিনি তার হাজব্যান্ডকে সহ, প্রার্থী যদি পুরুষ হন তিনি তার স্ত্রীকে সহ, এমনকি সন্তানদের সহ নানা র্যালিতে উপস্থিত হন। এবং মিডিয়া বা নানান ওয়াচডগ যে সব প্রতিষ্ঠান আছে সকলের নজরদারির মধ্যে পুরো প্রতিষ্ঠান থাকে এবং এটা পুরো ওই পরিবারটি থাকে। এবং এটা আমরা 2007-08-এও বাংলাদেশে দেখেছি, যখন এটি বিশেষ সরকার আসলো, সেনা সমর্থিত রাজনীতিবিদরা যখন জেলে গেলেন, অনেকের কিন্তু সপরিবারে জেলে যেতে হয়েছে, কাউকে তো যেতে হয়েছেই, সস্ত্রীক অনেকে জেলে গেছেন। এবং কার পরিবারের কার কি সহায় সম্পত্তি আছে, কার কি অবস্থা, সেটা আমরা এই সাম্প্রতিককালে জুলাই আগস্টের যে পট পরিবর্তন, সেই পরিবর্তনের পরে দেখছি যে বিগত আমলে যারা রাজনীতিতে ছিলেন, নেতৃত্বে ছিলেন, তাদের কি অবস্থা। সো পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবার ম্যাটার করে। সে কারণেই আমরা চেষ্টা করি ঈদের অনুষ্ঠানগুলোতে একজন রাজনীতিকের পারিবারিক জীবন কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরবার জন্যে। আজকে আমার সঙ্গে স্টুডিওতে এই ঈদের বিশেষ তৃতীয় মাত্রা ঈদের দিনে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান এবং প্রথিতযশা রাজনীতিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, তিনি আমার বায়ে বসা, এবং আমার ডানে রয়েছেন তার সহধর্মিণী উম্মে কুলসুম রেখা, দুজনে আইনজীবী হিসেবে অত্যন্ত প্রতিষ্ঠিত। স্বাগত আপনাদের দুজনকেই ঈদের বিশেষ তৃতীয় মাত্রা এবং ঈদ মোবারক আপনাদের দুজনকে। সো আমি আপনাদের দুজনকে একটু অনুরোধ করব আপনাদের মতো করে দর্শকদেরকে আপনারা ঈদের শুভেচ্ছা যেভাবে জানাতে চান। মিস্টার ফজলুর রহমান, আপনি যদি শুরু করেন। আমি প্রতি ঈদেই আমি আমার নিজের এলাকা ইটনা মিটামুন অষ্টগ্রাম এবং বাংলাদেশের আমার সম্মানিত মানুষকে, জনতাকে আমি সবসময় ঈদ মোবারক জানাই। বিশেষ করে আমি আমার জনতার উদ্দেশ্যে, এলাকার জনতার উদ্দেশ্যে আমি তাদের জীবনে সুখ আসুক, শান্তি আসুক এবং ঈদুল ফিতরে ত্যাগের মহিমায় আমরা সবাই বড় হই, যেটা বাংলাদেশের মানুষের মধ্যে, আমাদের সবার মধ্যে খুব দুষ্প্রাপ্য। ত্যাগের মহিমা যতই আমরা বক্তৃতা করি, ত্যাগ আমরা এখন যেন ত্যাগের মহিমায় নিজেকে আর মহিমান্বিত করতে চাই, ত্যাগ করতেই চাই না। তো এটা আমি এই ঈদ লগনে বলতে চাই, বিখ্যাত বাউল সম্রাট শাহ আব্দুল কলিমের একটা কলি শুধু আমি বলব। আমি জাস্ট একটু বলে রাখি, আমি জানি যে আপনার সংগ্রহে, আপনার মাথার মধ্যে প্রচুর গান, প্রচুর শ্লোক, প্রচুর কবিতা আছে। আপনি কথার ফাঁকে ফাঁকে আমাদেরকে অন্য সময় শোনান, আজকেও শোনাবেন, এবং কখনো সুরে সুরে, কখনো আপনি যেভাবে রিসাইট করেন সেভাবে করবেন, প্লিজ। না, ওই কথাটা আমি বলতে চাই, এই কথাটা আমার সাংঘাতিক পছন্দের কথা। শাহ আব্দুল করিম জীবনে কোনোদিন লেখাপড়া করেন নাই, 13 দিন প্রাইমারি স্কুলে গিয়েছিলেন আর যাননি। উনি আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটার মাঝে শেষ কথাটা বলছে, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। আমি ঈদুল ফিতরে আমাদের মনের গ্লানি দূর করব, আমরা পরস্পরকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, কিন্তু সবচেয়ে ভালোবাসবো মানুষের জীবনের ত্যাগ করাকে, ত্যাগের মহিমা। ধন্যবাদ। আমার মানুষের প্রতি হলো, সমস্ত মানুষের প্রতি এটাই হলো আমার সবচেয়ে বড় আবেদন এবং চাওয়া। আপনার কাছ থেকে শুনবো অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা। রমজান শেষে যে ঈদের যে শুভেচ্ছা প্রত্যেক বারে আমি 30 বছর বা 32 বছর থেকে দিয়ে আসছি ইটনা অষ্টগ্রাম মিঠামনবাসীকে, এবং মেসেজের মাধ্যমে সব সময় আমি দিয়ে থাকি এটা। তো আমি আশা করব যে ঈদের যে শুভেচ্ছা প্রত্যেকের সুখ শান্তি বয়ে আনবে
এবং সারা বাংলাদেশে আজকের ঈদ যেন সফল হয় এবং মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে এই ঈদকে উপলক্ষ করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে ঈদের দিনটা ইউজুয়ালি সাধারণভাবে আপনারা কীভাবে কাটান আপনি, এবং আমরা জানি যে অন্য সাধারণ মানুষের ঈদের চাইতে রাজনীতিবিদদের ঈদটা অনেক আলাদা, কারণ রাজনীতিবিদদের আসলে পরিবার অনেক বড়, তার নেতা কর্মী জনগণ সব মিলিয়ে। সো আপনারা কীভাবে ঈদের দিন কাটান? ইউজুয়ালি সবসময় তো একই রকম হয় না, ব্যতিক্রম হয়, কিন্তু মোটামুটি মোটা দাগে কীভাবে কাটান? ঈদের যে ঈদ উল ফিতরটা আমরা সাধারণত ঢাকায় করে থাকি, ছেলে মেয়েদেরকে নিয়েই করে থাকি, বা 30 বছর থেকে এখানেই করে থাকি, কিন্তু বিয়ের পরে আর কখনো বাবার বাড়িতে ঈদ করা হয়নি আমার। আপনার বাবার বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধাতে। উনি কিশোরগঞ্জের? উনি কিশোরগঞ্জ। শ্বশুর বাড়ি? তো শ্বশুর বাড়ি, তো মাঝে মাঝে আবার শ্বশুর বাড়িতেই সবসময় ঈদটা করা হয়, ঈদুল আজহাটা ওখানেই করা হয়, সবসময় করা হয়। এই মানে একটাই ঢাকায়, একটাই না, দুইটা ঈদে আমি এলাকায় করি। মানে আগে কিছু ঈদ হয়েছে ব্যতিক্রম, কিন্তু আমি এলাকায় ঈদ করি সবসময়। তবে বাচ্চারা অনেক সময় থাকলে হয় কি, অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ছেড়েও আমরা ঈদ করেছি আর কি, এলাকায় গিয়ে করতে হয়েছে। যে জনতা কি করেন ঈদের দিনগুলোতে? আপনি কি রাজনৈতিক পরিবারের সন্তান? মানে উনি তো একদম না, আমি বলছি যে উনি তো একদম হার্ডকোর রাজনীতিবিদ। আপনি কি আপনার পরিবারে, আপনার পৈতৃক পরিবারে কেউ রাজনীতির সঙ্গে ছিলেন? হ্যাঁ, রাজনীতির সঙ্গেই ছিলাম। যে 71-এর যুদ্ধে আমার 2 ভাই শহীদ হয়েছেন, যার কারণে ওই রাজনীতির সাথেই আমি সম্পৃক্ত ছিলাম আর কি। ছাত্রলীগ করতাম, তারপরে মনিদান হল শাখার সভানেত্রী ছিলাম, তো সেই মহিলা আওয়ামী লীগের সেন্টার কমিটির মেম্বার ছিলাম। ওই কারণে রাজনৈতিক পরিবারই আমার বেড়ে ওঠা। সেই সূত্রেই কি আপনাদের যোগাযোগ? সেই সূত্রেই যোগাযোগ। উনি তো তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, তখন আমি রাজশাহী ইউনিভার্সিটি, তখন 82 সালে উনি গিয়েছিলেন আর কি রাজশাহী ইউনিভার্সিটি। অনেক বক্তৃতা শুনেছি আর কি, চমৎকার বক্তৃতা, দূরের থেকে আর কি। তখন দূরের থেকে বক্তৃতা শুনেছি, ওনাকে তখন দেখা হয়নি আমার সাথে তার। তারপরে তো ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে এখানে হাইকোর্টে জয়েন করলাম, দেখা হইতো, সালাম বিনিময় হতো, এরকম আর কি। তো বিয়ের সম্পর্ক কিভাবে হলো? ঈদের অনুষ্ঠান তো আমরা একটু খোলামেলা আলাপ করি, অন্য কিছু না। বিয়ে সম্পর্ক হলো 93 সালে। 92 সালে ওই তো মার্চ এপ্রিলের দিকে তার সাথে যোগাযোগ হলো বিভিন্ন ওয়েতে, ছাত্রলীগের বিভিন্ন ওয়েতেই যোগাযোগ হয়েছে আর কি। তারপরে তো 93 আসে বিয়ে, 6 জানুয়ারিতে বিয়ে হলো আর কি। ওখানে অবশ্য বলতে গেলে শেখ হাসিনাও উপস্থিত ছিলেন আর কি বিয়েতে 93 সালে। হ্যাঁ, অনেক নেতা কর্মী সবাই উপস্থিত ছিলেন আর কি। তো প্রস্তাব কি ওনার দিক থেকে না আপনার দিক থেকে? ওনার দিক থেকে আসছে প্রস্তাবটা। আপনার কোনো দ্বিধা ছিল না? এক বাক্যে রাজি হয়ে গেছে? দ্বিধাদ্বন্দ্ব তো ছিলই, তারপরও ছাত্রলীগ যেহেতু করতো বা আওয়ামী লীগ করতো, সেই কারণেই ছাত্রলীগের প্রভাবশালী ডাকসাইটের নেতা এবং খুবই জনপ্রিয় বক্তা তুমুল। বিয়েটা আবার আমাদের বিয়েটা হয়েছে গাজীউল হক সাহেবের বাসায়, অ্যাডভোকেট গাজীউল হক, আনামা গাজীউল হক ভাষা সৈনিক, ওনার বাসায় হয়েছেন আর কি। মিস্টার ফজলুর রহমান, আমি একটু আপনার পরিবার সম্পর্কে ধারণা নিতে চাই, যে আপনার পরিবারে কারা আছে, কাদের নিয়ে আপনার, যদি একটু আপনি বলেন, এবং কে কী করে সেটাও যদি একটা মোটামুটি ধারণা দেন। আমার পরিবার মানে কোর ফ্যামিলি, যেটা আমি আমি এসেছি একটা গ্রামীণ ফ্যামিলি থেকে। আমার গ্রামটা হলো আপনি গ্রেটার ময়মনসিংহে আমার জন্ম, ময়মনসিংহ জেলা, এখন কিশোরগঞ্জ জেলা। সেই জন্মটা ময়মনসিংহ সাব ডিভিশন কিশোরগঞ্জ, থানাটা ইটনা, হাওড়ের একদম মধ্যস্থল। আর আমার গ্রামটা হলো বিখ্যাত জয়সিদ্ধি। জয়সিদ্ধি হলো ভারতের প্রথম রেংলার আনন্দমোহন বসুর জন্মস্থান, যেটা যার নামে ময়মনসিংহে আনন্দমোহন কলেজ, বা ওই যে ধরেন বসু পরিবার, বসু বিজ্ঞান মন্দির, যিনি গাছের প্রাণ আছে যারা, ইত্যাদি ইত্যাদি। আমি একটা খুব বিখ্যাত গ্রামে জন্ম, ওই গ্রামটা খুব বিখ্যাত ওই কারণে আনন্দমোহন বসুর জন্মস্থান। কিন্তু আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেই পরিবারটা হলো গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবার, সাধারণ মধ্যবিত্ত পরিবার। আমি জন্ম হয়ে আমার দাদাকে দেখি নাই, আমার দাদুকে দেখেছি। আমার বাবা তখন গ্রামীণ মাতবর, বয়স 32, 33, 34 বছর। অনেক সময় ফুটবল খেলতেও নেমে যেত, এবং গ্রামীণ মাতবর হিসাবে
তার যথেষ্ট মানে প্রভাব প্রতিপত্তি ছিল। দাদার আমার একক সন্তান, আমার বাবা, ছেলে, আমার ফুফুরা ছিলেন, এবং সম্পদ হিসাবে আমাদের ইউনিয়নের টোটাল মুসলমান পরিবারদের মধ্যে আমাদের সম্পদই মোটামুটিভাবে বেশি ছিল। যে কারণে গ্রামীণ মধ্যবিত্ত ফ্যামিলি, যেটা যেমন ধরেন 1000-1200 মণ ধান হওয়া, 5টা গাভী আছে বাড়িতে, 10 জন কাজের লোক আছে, হাঁক ডাক আছে, ফুটবল খেলা আছে, নৌকা দৌড় আছে, সাঁতার কাটা আছে, এইরকম একটা পরিবারই। রাত্রেবেলা আবার বাংলা ঘরে গান বাজনা হইতেছে, আমরা আবার আলাদাভাবে লেখাপড়া আমি আমার বড় ভাই করতেছি। আমরা 3 ভাই, বড় ভাই মারা বজলুর রহমান, আমি ফজলুর রহমান, ছোট জনের নাম সাইদুর রহমান, 1 বোন। তো আমরা সবাই সাধারণভাবে, বজলুর রহমান থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, ইনসিডেন্টালি তাকে খুব ষড়যন্ত্রমূলকভাবে এই পৃথিবী থেকে সরায় দেওয়া হয়েছে ইন দ্য ইয়ার 1980, এবং আমার জীবনটাকে ওখানেই শেষ করে দেওয়া হয়েছে। ওইগুলো অনেক কনস্পিরেসির ব্যাপার, কিন্তু উনি তখন থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তার মতো ব্যক্তিত্বশালী লোক এই গ্রামীণ অঞ্চলে সাধারণত হয় না। তাকে হত্যা করা হলো চক্রান্ত করে। তারপরে এখন আমি বড়, আর আমার একটা ছোট ভাই আছে, স্কুলের হেডমাস্টার ছিল সে। এখন আমার বড় ভাইয়ের 1 ছেলে 3 মেয়ে, আমার 3 ছেলে 1 মেয়ে, আমার ছোট ভাইয়ের 3 ছেলে 1 মেয়ে। আপনার ছেলে মেয়েরা কি করছে? আমার ছেলে মেয়েরা বড়জন, নাম সহ যদি একটু আমরা। আমার বড় ছেলের নাম হলো আনোয়ারুল কবির অর্ঘ, লন্ডনে একটা ইউনিভার্সিটি থেকে সে MS করে আইসায় এখন ব্যাংকে চাকরি করে। এটা একটা আন্তর্জাতিক ব্যাংক। আমার এরপরে হলো বিয়ে করেছে তো ছেলে? বিয়ে করেছে, আমার একটা নাতিও আছে। এরপরে হলো আমার মেয়ে, শি ইজ অলসো সো ব্রিলিয়েন্ট। 2014 সনে সারা ওয়ার্ল্ডে ইংলিশে হাইয়েস্ট মার্ক পাইছিল, যে কারণে ইংলিশ লিটারেচার। তার নাম ইন্দিরা রহমান। ইন্দিরা নামটা আমি রাখছি মুক্তিযুদ্ধে, যখন ইন্দিরা গান্ধী আমাদেরকে সহযোগিতা করেছিল, আমার কাছে মনে হয়েছে উনি মহিষী মহিলা। আমার দেশের মুক্তির জন্য উনি বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিলেন। কাজে আমি বাংকারে থেকেও চিন্তা করতাম, যদি বেঁচে থাকি আর বিয়ে করলে আমার মেয়ে হয়, এটা আমার ওয়াইফ জানে সবটাই, মেয়ে হয়, আমি আগেই বলছি যে তাইলে আমার মেয়ের নাম ইন্দিরা রাখবো। সেই হিসাবে আমার মেয়ের নাম ইন্দিরা রহমান, ব্রিলিয়েন্ট মেয়ে, এখন অ্যাটর্নি ইন ওয়াশিংটন। ঠিক আছে, আমেরিকাতে। এরপরটা হলো সেকেন্ড ছেলে, MA অনার্স, BA অনার্স, MA-তে ব্রিলিয়েন্ট রেজাল্ট করছে ইংলিশ লিটারেচার। কিছুদিন চাকরি করছে, এখন আমেরিকা যাওয়ার অপেক্ষা আছে, অলরেডি চান্সের হয়ে গেছে, সে চলে যাবে। তার নাম হলো অনিক রহমান। আরেকটা হইল সর্বশেষ, তার নাম হলো অভিক রহমান। আমি নামগুলা এইভাবে রাখছি। সে হইল ব্যারিস্টার এখন, একদম ছোট, যে সে মাত্র 22 বছর বয়সে। বড় ছেলে ছাড়া বাকিদের আর বিয়েতে দিয়েছে না, বিয়ে হয় নাই। তো তবে আশা করতেছি যে বিয়ে দেব। হ্যাঁ, না, আমরা চেষ্টা করতেছি এখন যে বিয়ে দিয়ে দিব। বড় ছেলেকে, সেকেন্ড ছেলেকে বিয়ে দিয়ে আমি পাঠাবো। শেষ করেন। আচ্ছা, এখন এবং আমরা এই জায়গাটা পারিবারিক জীবনে, আমি আরেকটা টকশোতে বলছি, আমরা খুব সুখী। এইটা সাংঘাতিক ব্যাপার, আমরা 24 ঘন্টা দুইজন একসাথে থাকি। সেটা তো আমরা দেখতেই পাই সবাই, কারণ আমাদের দুইজনের পেশায় আমরা একসাথে থাকি, এবং আপনারা যেখানেই যান একসঙ্গে ছাড়া এই পারিবারিকভাবে আমরা মারাত্মক। আমি অন্তত দেখিনি আপনাদেরকে কখনো আলাদা। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এবং আপনি একটু খোলামেলাভাবে বলবেন। ঈদের দিন সবাই হয়তো এর মধ্যে অনেক হয়তো ভুলেও যাবে, কাজে আপনি নিশ্চিন্তে বলতে পারেন কেমন কাটছে আপনার মিস্টার ফজলুর রহমানের সঙ্গে দাম্পত্য জীবন, এবং ওনার কিছু ভালো দিক আপনি আমাদেরকে বলবেন, কারণ ওয়াইফদের চোখ দিয়ে অনেক ভালো দেখা যায়। একই সঙ্গে ওনার যে সীমাবদ্ধতা, দুর্বলতা, ত্রুটি, সেটাও আপনি বলবেন। আশা করি উনি মাইন্ড করবেন না, বাট ওনার কাছ থেকে আমি আপনার ব্যাপারে শুনব। ওনার যে, আমি যখন ওনাকে মানে বিয়ে করি, তার একটাই দিক হলো যে মানে ওনার বক্তৃতা,
বক্তৃতা যখন করে তখন আপনাকে ঘরে বক্তৃতা শোনান না তো? না, আমি দূরের থেকে শুনেছি আর কি। না বলছি আমি ঘরে আপনার ঘরের মধ্যে ঘরে গান টান শুনি আর কি। বক্তৃতা শুনি না, গান শুনি। তো অনেক সময় বলে না হাজবেন্ডরা কথা বললে যে তুমি এত, ওয়াইফরা হয়তো অনেক সময় বলে যে তুমি এত বক্তৃতা দিচ্ছ কেন, সেরকম না, এরকম কিছু না। আমি তো সবসময় মানে এই ব্যাপারে সবসময় সহযোগিতা করি আর কি। তো ওনার সবচেয়ে ভালো যে দেখাটা মানে গুণটা, সেটা হলো যে উনি একবার একটা জিনিস দেখে আর কি, পেপার পত্রিকায় যে কোনো জিনিসই যদি দেখে তো ওইটা সে হুবহু আর বলতে পারে। দাড়ি কমা সেমিকোলন এইটা তার ব্যাপার না, এইটা সে বলতে পারে। যেমন আমরা একটা জিনিস পড়লে সেটাকে আবার মাথার মধ্যে নিয়ে নোট করে নিতে হয়, তো ওনার আর সেটা লাগে না। হ্যাঁ, আর যে কোনো ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয় যে এইটার ব্যাপারে আমি অনেক সময় যখন বুঝতে না পারি তখন যদি বলি যে এইটার মানেটা কি, এইটা কি, এটা ব্যাপারটা কি, কিন্তু ওই কারেক্ট অ্যান্সারটা দিয়েছে আর কি। মানে ওনার মতো ঠিক আমার মেয়েটা ওই রকম একটা ইয়ে পেয়েছে আর কি। হ্যাঁ, এইটা তার একটা গুণ আছে। আবার সে খুব ইমোশনাল, ইমোশন, তখন আবার গান টান গান গায় তখন খুব ভাওয়ায়া ভাটিয়ালি, হ্যাঁ মাঝে মাঝে এটা শোনায় আর কি। কবিতা আবৃত্তি এগুলো তো খুব ভালো বলতে পারেন আর কি। হাজবেন্ড হিসেবে কেমন? হাজবেন্ড হিসেবে ভালো, সারাক্ষণ তো একসাথেই থাকি, তার তো কিছু গুণ আছে। আবার তার যে একটু রাগই আছে, হঠাৎ করে রেগে যান, একটু দোষ ত্রুটি, একটু রাগ আছে, রাগটা আছে, এটাকে আবার একটু কন্ট্রোল করতে হয়। সেটা অন্যদের সঙ্গে দেখায় না আপনার সঙ্গে দেখায়? অন্যদের সাথে অত দেখায় না, আপনার সঙ্গে পাবলিকের সাথে মাঝে মাঝে রাগ দেখায়, আবার পাবলিককে এটা আবার আমার ম্যানেজ করে নিতে হয় আর কি। হ্যাঁ, এইটা আছে। আমার সাথে তো মাঝে মাঝে দেখায়, রাগ দেখায়, তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তো সে মানে আনকন্ট্রোল হয়ে যায় তখন ধমক না দিলে সে ঠিক হয় না আর কি। ওকে, মানে আপনাকে ধমক দিতে হয়? হ্যাঁ, এইটা এত বলার কি আছে আর কি, মানে ছোট ছোট জিনিসগুলো তার কাছে অনেক বড় হয়ে যায় আর কি, এরকম আর কি। ছেলেমেয়েদের সঙ্গে, ছেলেমেয়েরা কার সঙ্গে বেশি কমফোর্টেবল, আপনার সঙ্গে না ওনার সঙ্গে? দুইজনের সঙ্গে। উনি একরকম করে তাদেরকে বোঝায়, আমি একরকম করে তাদেরকে বুঝি আর কি। এখনকার ছেলেরা তো, ওনার এমন কোনো বিশেষ গুণ আছে বা ত্রুটি আছে যেটা সাধারণভাবে কেউ জানেন না, আপনি জানেন, আমাদের কাছে প্রকাশ করতে পারেন আজকের এই ঈদের আনন্দে? আমি শিওর উনি কিছু বলবেন না আপনাকে, কারণ আপনার সম্পর্কে ওনার কাছ থেকে আমি শুনবো। সো উনিও, সবাই সাধারণভাবে ধারণা যে ওয়াইফদের সব হাজবেন্ডরা ভয় পায়, তো উনিও নির্ভয়ে বলবেন। সব ত্রুটিগুলো তো আর বলা যাবে না, সব ত্রুটিগুলো তো বলা যাবে না, যেটা বলা যায় যতগুলো ত্রুটি, কতগুলো ত্রুটি থাকে সেটা দেখেও না দেখার ভান করি আর কি, কিন্তু বুঝি, সব বুঝি, এরকম ব্যাপার আছে আর কি। গুড, এটা আপনার কাছ থেকে শুনতে চাই, ওনার সঙ্গে কেমন কাটলো, আপনার কাটছে কেমন? আপনি আগেই বলেছেন যে আপনারা হ্যাপি, এবং তার একটা বড় প্রমাণ যে 24 ঘন্টা প্রায় স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া বিবাদ একটু থাকবেই, স্বাভাবিক, মান অভিমান না হইলে ভালো লাগে না। এটা তো একটা ওই সিনেমার মতোই, জীবনটা সিনেমার মতো, এইরকমই জীবন। আমি যখন বিয়ে করি, আমার সন্তানেরা সবই তার লালন পালন করা। আমি কিন্তু তখন এত বেশি ব্যস্ত ছিলাম জীবনে, এত বেশি আমি নিজেকে উৎসর্গিত করছি আমার দলের জন্য, আগের দল, নট বিএনপি, ওই দলের জন্য এমন উৎসর্গিত। তখনকার টাইমটা ছিল মারাত্মক টাইম, 90-এর প্রথম দিক থেকেই এমন একটা অবস্থা ছিল যে আমি একটা দিন সময়, আপনি আমার ডায়েরি যদি দেখেন, আমি 69 সন থেকে ডায়েরি লিখি, সিন্স 1969। দুইটা একটা ডায়েরি হারায় গেছে, কিন্তু আমি ডায়েরি লিখি। সেই ডায়েরিগুলো যদি দেখেন, আমার কোনো দিন, আমার অনেক সময় মনে হয় এই ভদ্র মহিলা এত টলারেট করলো কেন। আমি আজকে চিটাগাং, কালকে দিনাজপুর, পরশু দিন খুলনা, এরপর দিন বাড়িতে, আর জীবনে কোনো অর্থনৈতিক কোনো সাকসেস নাই।
টাকা পয়সার টান আছে। বিয়ের পরে তাকে আমি বললাম আমার কোনো টাকা পয়সা নাই। বিয়ের আগে বলেন নাই না পরে বলেন? বিয়ের আগে বলেন নাই? না না, আগে বলি নাই, জানতো সে আমার কোনো টাকা পয়সা নাই হয়ে তুমি সংসার চালাইবা, আমি সংসার চালাইতে পারবো না, আমার রাজনীতি করতে হবে। তার কাছে আমি 22,000 টাকা দিলাম যে এটা তোমার, এরপর আর আমি কোনো টাকা দিতে পারবো না। এটা তোর সংসার চলে না। খুব ধৈর্য ধরে সে উকালতিটা করলো, গাজীউল হক সাহেবের সাথে ছিল, পরে আমি করলো। এবং প্রাথমিকভাবে কষ্টের সৃষ্টির যে সংসার, ছেলে পেলে হওয়ার পরে একটু দুধ খাওয়ানো, একটু বাড়ি ভাড়াটা দেওয়া ইত্যাদি, শি হ্যাজ ডান ইট। এটা তার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। এইটা সে সংসারটাকে কোনো সময় একদম ফাঁকিতে ফেলতে চায় নাই বা একদম শেষ করে দিতে চায় না। আমি দেখা গেল 10 দিন নাই, আমি ডায়েরি যখন দেখি, এখন বই যখন আমি লিখছি, আপনি কল্পনা করতে পারবেন না যে একজন স্ত্রী কি করে মাইনে নিছে। রাত্রে 2টার আগে আমি বাসায় যাই না, আবার ঘুম থেকে উঠে আইসা পড়ি নেতা অফিসে। এই হলো অবস্থাটা। এটা ছিল আমার রাজনীতি, আমি হোল টাইমার ছিলাম রাজনীতিতে। 1 2 নম্বর হলো ছেলে পেলে স্কুলে যাওয়া, পরবর্তী সময়ে তাদেরকে লেখাপড়া করানো। কোন স্কুলে দিবে আমি কিন্তু জানি না, আই ডু নট নো কোন স্কুলে ছেলে। পরে জানছি যে ওই স্কুলে ভর্তি করা হয়েছে, কিন্তু আমাকে বলছে ছেলে পেলে স্কুল দিতেছে, তুমি চিন্তাও করো না। আমি বলছি আমার সময় নেই, ইউ গো ফর ইট। কিন্তু পরে দেখলাম বেস্ট যে স্কুলগুলো, মানে প্রাইভেট স্কুলগুলো, সেইখানে ছেলেপেলেদেরকে পড়াইছে, যেখানে পড়লে পরে ছেলেরা মোটামুটিভাবে একটা অবস্থানে যাইতে পারে, সেখানে পড়াইছে। এবং আমার ছেলেপেলেরা একটা দিনের জন্য আমার জন্য কোনো ঝগড়া আনে নাই, কোনো অভিযোগ আনে নাই। একদম 1 to MA মাস্টার ডিগ্রি সব একটানে পাস। এবং সুন্দর তাদের কাজ হলো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বন্ধুবান্ধব, আড্ডা মারা, ব্রিলিয়েন্ট রেজাল্ট করা। আমার জন্য কোনো জঞ্জাল আনে নাই। হয় না যে মা বাপ সবসময় উদ্বিগ্ন থাকে একটা ছেলের জন্য, কি জঞ্জাল নো, এটা নিয়ে আসে নাই। আর তার মধ্যে পারিবারিক জীবনে যেটা আছে সেটা হলো সংসারটাকে খুব করে রাখে, খুব সিস্টেমেটিক করে রাখে। আর আমি হইলাম এখানে চাদরটা কই ফেললাম, আমার কাপড় কই গেল, চিরুনিটা কই, আমি কিচ্ছুই জানি না। কিন্তু আই ডু নট নো এনিথিং। সব কিছু তাকেই রেডি করে রাখতো, আমি কিচ্ছু জানি না কই কি রাখি। আমি একদম জীবনে, আমার জীবনে কেন জানি সৃষ্টি হয়েছিলাম আমি রাজনীতি করার জন্য। এই যে উকালতি করি, উকালতি আমার ভালো লাগে না। এটা আমার কাছে কোনো মনে হয় না সাধনা, মনে হয় না। আমার সাধনা মনে হয় আমার রাজনীতি, মানুষ, সারা দিন মানুষ নিয়ে থাকি। এবং মানুষের সাথে এখন যে সম্পর্কটা হয়েছে, এই সম্পর্কটা হয়েছে মানুষের সাথে বাপের সঙ্গে সন্তানের যে সম্পর্ক। আমার এলাকাতে সব আমার জুনিয়র ছেলে পেলে, আদরেরও সীমা নাই, আবার অন্যায় করলে আমার শাসনেরও সীমা নাই, দমক দিব আমি। কি কর ওই ভোট পাম, আমি আমার গার্জেন, আমি এলাকার আমার ছেলেদের সন্তানদের গার্জেন সবার। অন্যায় করলে বকা খাইবা, ভালো কাজ করলে আদর পাইবা। যে কোনো প্রবলেমে আমার কাছে আইবা, অসুস্থ চিকিৎসা করাবো, MA পাস করছো চাকরি নাই কর্মসংস্থান করব, ওইগুলো সব করব, ওই দায়িত্ব আমার। কিন্তু দুষ্টামি করতে পারবে না, বাজে কাজ করতে পারবে না, মারামারি করতে পারবে না, ওই টাউটারি বাটপারি করতে পারবে না, টাকা মারতে পারবে না, ওইটার ব্যাপারে আমি কোনো ছাড় নাই আমার। এবং এই কারণেই ও বলে যে আমি যে রাগারাগি করি, এই কারণে এই তুই আসবেন আমার এখানে। আবার দেখা গেল 2 দিন পরে আবার পিছন দিয়ে ওনার কাছে আবার আইসা মাপ টাপ চাইতেছে, আমার সামনে আর আসতেছে, এইরকম আর কি। আপনার কাছ থেকে একটু শুনছি আপনাদের মানে এই যে কর্মব্যস্ততা, পরিবার, রাজনীতি, পেশা, এর বাইরে আপনারা সময় কাটান কিভাবে, মানে বিনোদনের জন্য একটু 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 শুনতে চাই। এর বাইরে অনেক সময় যে আমরা গান শুনি, প্রচুর গান শুনি। তারপরে কার গান বেশি শুনেন? মানে কার গান? রবীন্দ্রসঙ্গীত শুনি, সব ধরনের গানই শুনি। ও তো সব গানে, আজকে এটা ভালো লাগছে না, আচ্ছা কালকে ওইটা দাও। আচ্ছা আচ্ছা। রবীন্দ্রসঙ্গীতটা তো সবসময় শুনি আমরা। উনি তো শোনেন ভাওয়াইয়া ভাটিয়ালি থেকে আরম্ভ করে শাহ আব্দুল করিম থেকে আরম্ভ করে ভাটি এলাকার যত গান আছে সবই শোনেন আর কি। সব ধরনের গানই উনি মোটামুটিভাবে বলতে পারেন আর কি, আর মনে থাকে তার খুব।
গানের লাইনগুলো, ছন্দগুলো সবগুলো তার মনে থাকে, সুরটাও দিতে পারেন আর কি। এটা সাধারণত আমার পক্ষে সম্ভব হয় না। আমরা গান পছন্দ করি, গানটা জানি, 1 লাইন 2 লাইন হয়তো জানি, তার ভিতরে সবগুলো লাইন এক লাইন 2 লাইন শোনাবেন আপনি আমাদেরকে? আমি ইয়ে করতে পারি না, উনি তো পারেন, উনি শোনাবেন। সো গান শোনেন, এর বাইরে আর কিছু, মানে বই পড়া, ছবি দেখা, ঘোরাঘুরি? না, বই সারাদিন বই তো আছেই, বই তো উনিও পড়েন, আর উনি যেটা পড়বেন এবং দেখবেন সেটা আবার আমার পাশে থেকে আবার শোনাবে। হ্যাঁ, এইটা আবার আলোচনা করে, কই গেলা তুমি, এটা এটা দেখছো না যে এই ব্যাপারটা, মানে ডিসকাস করবো আমার সাথে সবসময় আর কি। এটা তো আছি। আর সুযোগ পেলে আমরা একটু বাইরে দেওয়ার চেষ্টা করি আর কি। মেয়ের কাছেও যাই, ওখানে ঘোরাফেরা করি, বিশেষ করে সিলেট। আর ওনার মিটিংয়ে তো সবসময় আমি যাই আর কি, মিটিংয়ে সব সময় যাই। হ্যাঁ, সব সময় যাই এরকম। আর সিনেমা দেখা? সিনেমা দেখেছি অনেক আগে, মাঝে মাঝে অনেক আগে। এখন তো ইউটিউবে আছে, ঘরেই সিনেমা দেখা যায় আর কি। আর বিশেষ করে যে যারা রাজনীতিবিদ তাদের যে জীবনীগুলো দেখা যায়, সেটা দেখি। আবার কোনো সময় দেখা যায় কোন দেশটা কত সুন্দর, সেই দেশের যে ইউটিউবে এটা বের করে আবার শুনি। এটা সবসময় আমার অবসর পাইলে আমরা এটা দেখি আর কি। বাট আপনি যে এই যে বিয়ের সময় বা বিয়ের আগে কখনো দ্বিধা চিন্তা হয়নি যে একজন পলিটিশিয়ানকে বিয়ে করতে যাচ্ছেন, ঝুঁকিপূর্ণ, এই জেলে যেতে হলো, ওই পালিয়ে থাকতে হলো, এই দোষ করে নেই তারপরে বদনাম ঘাড়ে নিতে হচ্ছে, এইসব চিন্তা কাজ করেন? যেহেতু আমি পলিটিক্সে ইনভলভ ছিলাম, আপনি নিজেও তো? হ্যাঁ, ইনভলভ ছিলাম, আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে পলিটিক্সে আর কি। যার কারণে উনি আওয়ামী লীগ করছেন, সেই কারণে তো একটা ইয়ে আছে। আমার ভাইয়ের কাছ থেকে শুনতাম, উনি এত ভালো বক্তৃতা করে। আমারে মাঝে মাঝে বলতো যে, তখন তো বলতো ফজলু ভাই এলো মুখস্থ বক্তৃতা করে, বলে যে মুখস্থ করে দেয়, আসলে কিন্তু তা না। আমি আবার মাঝে মাঝে বলি যে তোমার টেপ রেকর্ড তো বন্ধ হয় না, বলতেছে ধারাবাহিকভাবে বলে যাচ্ছে, এটার কোনো কমতি নাই। এরকম তো আছেই, সব সময় আছে এটা। আমি আপনার কাছে 3টে জিনিস শুনতে চাইব পরপর। একটা হচ্ছে যে আপনার জীবনের সেরা বক্তৃতা আপনি মনে করেন, অসংখ্য, আপনি বক্তা হিসেবে সেরা, সব বক্তৃতাই সেরা, তার মধ্যেও কিছু ভালো, যেটা এখনও আপনার মাথার মধ্যে আছে, সেখান থেকে কয়েকটা লাইন আমাকে শোনাবেন, আমাদের দর্শকদের শোনাবেন, প্রথম। দ্বিতীয়, আপনি সবসময় এমনিতে সাধারণ আমরা যখন শো করি তখন আপনি নানান কবিতা থেকে, নানান জায়গা থেকে উদ্ধৃতি করেন, আবৃত্তির ঢঙে আবৃত্তি করবেন কোনো কয়েকটা কবিতার লাইন, এবং একটা গান শোনাবেন। পরপর এই 3টে কাজ আপনি আমাদের করবেন, আপনি যেখানে সঙ্গ দিয়ে, আর আপনি ওনাকে, আমরা শেষের দিকে প্রায়। আমি বলি, আমি এখন একটা দল করি, আমি কথা কইতে অনেক সংকোচ হয় আমার, যে আমার দলের মানুষ কি মনে করে, কিন্তু তাদের সেই উদারতাটা দলের নেতাদের আছে, সবাই জানে যে আমি দলটা করতাম। আমি 75-এর 15ই আগস্ট আগে কিন্তু আমি পলিটিক্স ছেড়ে দিয়েছিলাম, শপথ করে যে আমি পলিটিক্স করব। 15ই আগস্টের আগে বঙ্গবন্ধু যেদিন 25শে জানুয়ারি 1975 সনে বাকশাল করলো, এর 7 দিনের মধ্যে আমি শপথ করে পলিটিক্স ছেড়ে দিলাম। দিয়ে আইসা আই গট মিসেলফ অ্যাডমিটেড এগেন ইন ঢাকা ইউনিভার্সিটি। এটা হলো জুন মাসের 6 তারিখে। উনি 25শে জানুয়ারি বাকশাল করলেন, আমার বড় ভাই বললেন তুমি যদি রাজনীতি না করো আবার গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি। ছেড়ে দিলেন কেন? বাকশাল করাটা আপনার পছন্দ হয়নি সেজন্য? আমার তখনকার রাজনীতিটা পছন্দ হতো না। তখন মনে হইতেছিল যে ফাও মানুষ রাজনীতিতে আসছে, বাজে মানুষ রাজনীতি ভালো জিনিস না আমার মনে হয়। আমি বঙ্গবন্ধু থাকালীন এর চেয়ে বেশি আর কিছু বলবো না, কিন্তু আমার রাজনীতি ছেড়ে দেওয়ার মতো অবস্থাটা হয়ে গেছে, যে কারণে শপথ করে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। আবার আইসা আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ওই এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি স্লোগান, সারা হলে হলে শুধু বাকশাল জাতীয় ছাত্রলীগের স্লোগান। কারণ ভাইস চ্যান্সেলর মতিন চৌধুরী পর্যন্ত এটার মেম্বার, নীলিমা ইব্রাহিম এটার মেম্বার, আর নেতারা তো আছে। আমি এগুলো চোখ না বুঝে প্রতিদিন গিয়ে ক্লাস করতাম। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, ডক্টর নাজমা চৌধুরী, মনিরুজ্জামান স্যার, আমার সেই সব স্যারদের কথা আমার কিন্তু মনে পড়ে। তো ইয়াজউদ্দিন স্যার, আমি খুব ভালো ছাত্র, আমি কিন্তু খুব ভালো ছাত্র, এমনি নর্মালি যে ছাত্র যেগুলো
এখনকার ছাত্রদের মতো তো ভালো না, কিন্তু ওই যে জেনারেল লেখাপড়া পলিটিক্স খুব ভালো ছাত্র। এমনকি নাজমা চৌধুরী আমাকে দিয়ে ক্লাস করাইতো, ফজলু বলো তো দেখি এটা বলো, আমার বন্ধুরা বসে থাকতো, আমি বক্তৃতা করতাম, ওই মানে ক্লাস এইরকম ছিল। এবং আমার চিন্তা ছিল আমি বাহিরে চলে যাব দেশে। এর মধ্যে 15ই আগস্ট বইটা গেল, জুন জুলাই আগস্ট, আমি পলিটিক্স তো করি না। 15ই আগস্ট ঘটার পরে আমার মনে হইল যে দেশে নারী হত্যা হয়, শিশু হত্যা হয়, এগুলো আমি কইছি আগে কথাগুলো, আমাকে আবার রাজনীতি করতে হবে। কারণ আমি তখন মুজিব বাহিনী লিডার, অস্ত্র যে ধরছিলাম সেটা, সেই অস্ত্রগুলো আমার কাছে ছিল, অনেক অস্ত্র। এবং সেইখান থেকে ঘুরে আইসা আবার ওই গোপনে ভিন্ন নামে ছাত্র, এখনের মতো অবস্থা না কিন্তু, ভিন্ন নামে ছাত্রলীগ করা শুরু করলাম। এবং আমার নেতৃত্বেই মূলত ছাত্রলীগটা গড়ে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং সারা বাংলাদেশে। 1 বছর পরে 1976 সনের 15ই আগস্ট, 1 বছর, আমাকে 2 জন লিডার আমাকে ছোট ভাই হিসাবে, আমার গুরু হিসাবে তারা আমাকে বলতো, নির্দেশ দিত। এর মধ্যে একজন হলো চট্টগ্রামের SM ইউসুফ, যে তখন দলটা গড়ে তুলছিল। আরেকজন হলো বাংলার বাণীর সম্পাদক ছিলেন, তার নাম শফিকুল আজিজ মুকুল। এই তারা তখন আমাকে নির্দেশ দিলেন যে কোনোভাবে 76-এর 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলা করতে হবে। তখন কিন্তু গাছের পাতাও নড়ে না, বক্তৃতা তো দূরের করে। আমি সিদ্ধান্ত একটু খুব বেশি সময় আমার হাতে নেই, ছোট না না আমি শেষ করে, ওই যে বক্তৃতাটা আমি করছিলাম, প্লিজ আমরা শুনি কয়টা লাইন। সেই বক্তৃতাটা হইল, আমি প্রথমেই বললাম যে তৃতীয় বিশ্বের দেশে দেশে সামরিক অভ্যুত্থান হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা নিহত হয়, এটি ইতিহাসের বাইরের কোনো কথা নয়। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কি অন্যায় করেছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল? সে যখন নিজ চোখে দেখেছিল তার বাবাকে মাকে হত্যা করা হয়েছে, তার বাবাকে হত্যা করা হয়েছে, রাসেল ধানমন্ডির বাড়িতে গিয়ে এক পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল। ঘাতকেরা একে একে সবাইকে হত্যা করে রাসেলকে ধরে এসে জিজ্ঞাসা করলো, তোর নাম কি বল, তোর পিতার নাম কি বল। রাসেল সেদিন কেঁদে কেঁদে বলেছিল, আমি আমার নাম বলবো না, আমি আমার পিতার নাম বলবো না, আমি বাংলার একজন শিশু সন্তান, বাংলার আলো বাতাসে আমি বাঁচতে চাই, তোমরা আমাকে হত্যা করো না, তোমরা আমাকে বাঁচিয়ে রাখো, বাংলার ঘরে ঘরে আমি ভিক্ষা করে খাবো, আমি কোনোদিন পরিচয় দিব না যে আমি শেখ মুজিবের সন্তান ছিলাম। মাসুম বাচ্চার কান্দনে সেদিন আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল, ঘাতকের মন কাঁপেনি, ব্যানার দিয়ে খুঁচে সেই মাসুম বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছিল। এই যে বক্তৃতাটা 76-এর 15ই আগস্ট আমি শুরু করলাম, এই মর্মস্পর্শী। আমি এই বক্তৃতাটা যখন করতাম কোনো মানুষ স্থির থাকতে পারতো না। এখন তো আমি নর্মালি কথাটা কইলাম, স্থিরতা এটা হলো, এইটা ওই যে বঙ্গবন্ধু রাজনীতি জাগানোর অন্যতম 1। 2 নম্বর হলো, আমি কিন্তু আপনার কাছে আমি সবচেয়ে ভালো কবিতার লাইনও শুনতে চাই এবং একটা গানেরও কয়েকটা লাইন শুনতে চাই। আমি একটা কথা শেষ করে 1 সেকেন্ড, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা করছি মেয়র হানিফের মেয়র ইলেকশন। ঢাকা সিটি তখন জানলো যে একজন বক্তা আছে বাংলাদেশে, মেয়র হানিফের মেয়র ইলেকশনে। আর কি জিজ্ঞেসেন, কবিতার লাইন। আমার কবিতার লাইনের মধ্যে আমার কবিতা, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিত মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা কো তবু মন কোকোনা দে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে যেন নাহি পড়ে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। বা এরকম 2 বিঘা জমির সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ, গগন ললাট চুমি তব পদধূলি, ছায়া শুনিবীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি পল্লব গণ আম্র কানন, রাখালের খেলা গেহ স্তব্ধ তল, দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এই কবিতাগুলো আছে। আর গানের বেলায় আমার দেখা গেল, আমি যখন খুব মন খারাপ থাকে, আপনি কণ্ঠ মেলাতে পারেন না, হ্যাঁ, আমি যখন খুব মন খারাপ থাকে, কোনো সময় আমার এলাকার গান আছে। আমার এলাকায় এই ভাওর অঞ্চলে জন্মগ্রহণ করছে কে, রশিদউদ্দিন, জালাল খা, উকিল মুন্সি, হাসন রাজা, রাধা রমন, শাহ আব্দুল করিম, এইরকম আমি অনেকের নাম বলতে পারবো, তাদের গানগুলা গাই। কিন্তু আমার গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত দেওয়া শুরু হয় সকালবেলা। জি, আমরা একটু শুনি। হ্যাঁ,
আমরা একটু একটা লাইন শুনি আপনার কাছ থেকে, আপনার রবীন্দ্রসঙ্গীত। কোনো অসুবিধা নেই। কেন জামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে, কেন জামিনী না যেতে জাগালে না, শরমে জড়িত চরণে কেমনে চলিব, পথের মাঝে কেন জামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে, কেন জামিনী না যেতে জাগালে না। অসাধারণ, অসাধারণ। আবার ওইটা আছে, গান গাই আমার মন রে বুঝাই, মনটা যে পাগল পাহারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। চমৎকার। তবে আমার সবচেয়ে প্রিয় রাধারমন এবং উকিল মুন্সি। জি, অনেক ধন্যবাদ। চান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি, আর গামু না। অনেক ধন্যবাদ, চমৎকার। আপনি কিছু শোনাবেন আমাদেরকে? না, আমার আপনি শুধু আমাকে এক লাইনে বলেন বা দুই লাইনে বলেন যে আপনি ওনাকে আগামী দিনগুলোতে কোথায় দেখতে চান, কি অবস্থায় দেখতে চান? আমি ওনাকে এখনকার যে পরিস্থিতি সব মিলিয়ে সার্বিক মিলেই আমি তাকে দেখতে চাই। ওনাকে ঘিরে আপনার স্বপ্ন কি? ওনাকে কেন্দ্র করে স্বপ্ন কি? ওনাকে কেন্দ্র করে উনি দেশের মানুষের জন্য কাজ করবে, এই দেশটা যেন মানে সবার জন্য যেন উন্মুক্ত একটা অসাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে ওনার জন্য বিচারণ হয় আর কি। এটা যেন বিশ্বের, এই দেশকে নিয়ে যেন বিশ্বের মানুষ যেন যে যেখানে আছে বাঙালি, তারা যেন অহংকার বোধ করে। এটা বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাই বলেন আপনি, বাংলাদেশ সবার উপরে, সবার উপরে মানুষের কাজ করার জন্য যা করা দরকার উনি তাই করবে, আমার সাপোর্ট থাকবে। এটাই চাওয়া, এটাই আমার চাওয়া। বাট অন্য কোনো প্রত্যাশা নেই, মানে এর বাইরে অন্য কোনো প্রত্যাশা নেই। ওনাকে এখানে দেখতে চাই, ওখানে দেখতে চাই, পারলেই আমি খুশি। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন মিস উম্মে কুলসুম রেখা এবং মিস্টার ফজলুর রহমান। ঈদের এই আনন্দ ঘন আয়োজনে আপনাদের পেয়ে আমরা খুশি এবং আপনাদের বিশেষ করে আপনার যে কণ্ঠ, বক্তৃতা, আবৃত্তি এবং গান নিঃসন্দেহে আমার দর্শকদের আনন্দ দিয়েছে বিশ্বাস করতে চাই। দর্শক, আমরা একজন রাজনীতিবিদ এবং তার সহধর্মিণীর কথা শুনছিলাম এবং একজন রাজনীতিবিদের জীবন কি, কত কষ্টের, দুঃখের, কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে এবং তাদের সহধর্মিণী বা যে কী পরিমাণ ত্যাগ করতে হয় একজন রাজনীতিবিদের জন্যে, সেটি আমরা শুনলাম এবং এটা যেন আমরা কখনো বিস্মৃত না হই। আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের জন্য রাজনীতি দরকার, রাজনীতির জন্য রাজনীতিবিদ দরকার, এর বাইরে অন্য কিছু নয়। আজকের এই দিনে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার জন্য পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।